গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে মালদ্বীপে আমাদের প্রথম সকাল। বেসিক্যালি মালদ্বীপে দ্বিতীয় দিনে আমরা কি কি করলাম তার সব কিছু নিয়েই এই ব্লগটি। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন, আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি জলদি জলদি করে ফেলুন, কারণ সামনে আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসতে চলেছে। এইদিকে ব্রেকফাস্টের টাইম হয়ে গিয়েছে আর আলিশা এখনও ঘুমাচ্ছে, তাই ওকে কোলে নিয়েই আমরা নিচে চলে আসি ব্রেকফাস্ট করতে। নর্মালি ওদের ব্রেকফাস্ট টাইম হচ্ছে সকাল 6:30 থেকে 9:30 পর্যন্ত। তো হোটেলের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে ওরা কি কি আইটেমস রাখে তার একটা ধারণা দিয়ে দিচ্ছে আপনাদেরকে। এদিকে ভিতরে ঢুকতেই প্রথমে চোখে পড়বে ড্রিঙ্কস, জুস অ্যান্ড স্যালাড সেকশন। জুসের মধ্যে আবার পেয়ে যাবেন দুটো অপশন, পাইনঅ্যাপল আর ম্যাঙ্গো। দেন রাখা ছিল ব্রেকফাস্টের মেন আইটেমসগুলো, যার মধ্যে ছিল ভেজিটেবল নুডলস, এক ধরনের ডাল, ওটমিল, গ্রিলড সসেজেস, স্ক্রাম্বলড এগ, প্যানকেক, হ্যাশ ব্রাউন, গ্রিল টমেটো ছাড়াও আরও অনেক আইটেমস। এবং সবশেষে অ্যাজ ইউজুয়াল ওদের ডেজার্ট আইটেমগুলো সাজানো ছিল। আলিশা উঠে যাও, মাম্মা উঠে যাও। আলিশা উঠো উঠো উঠো। এই আলিশা উঠো, মাম্মা এই বেবি উঠো। গুড মর্নিং হয়ে গেছে তো, উঠো। গুড মর্নিং, উঠে পড়ো। ভেরি গুড। তো আমি আমার প্লেট সাজিয়ে নিয়ে বসে পড়ি খেতে। এখানে আমি অনেকগুলো আইটেমস ট্রাই করি, যার মধ্যে আমার গ্রিলড সসেজেস অ্যান্ড প্যানকেকের একটা আইটেম ছিল, যেগুলো আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। এখানে আমি বসে খাচ্ছিলাম আর ফাহিম আলিশাকে কোলে নিয়ে বসেছিল, কারণ ঘুম কমপ্লিট না হওয়ায় আলিশা আবার ঘুমিয়ে পড়েছে। আমার খাওয়া শেষ হলে আলিশাকে আমার কাছে দিয়ে দেন ফাহিম খাবে। সো আমি একটু তাড়াতাড়ি করে খেয়ে উঠে পড়ি। ব্রেকফাস্ট সেরে আমরা চলে আসি রুমে রেডি হওয়ার জন্য। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা সম্পূর্ণ মাফুসি আইল্যান্ডটা ঘুরে দেখব আর কয়েকটা ড্রেসে ফটো সেশন করব। আপনারা চাইলে স্নরকেলিং বা স্কুবা ডাইভিংয়ের মতো অ্যাক্টিভিটিসের মাধ্যমে আন্ডার ওয়াটার অ্যাডভেঞ্চার দিয়ে আপনার দিনটি শুরু করতে পারেন। এগুলো ছাড়াও প্যারাসাইলিং, স্যান্ডব্যাংক পরিদর্শন, ডলফিন শো, জেট স্কি সার্ফিং ছাড়াও আরও অনেক ওয়াটার অ্যাক্টিভিটিস রয়েছে, যেগুলো আপনার মালদ্বীপের ট্যুরটাকে আরও অ্যাডভেঞ্চারাস করে তুলতে পারে। সবার মতো আমাদেরও ফার্স্টে তেমনটাই প্ল্যান ছিল। ইভেন আমরা স্নরকেলিং, প্যারাসেলিং নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম, বাট আমাদের সাথে বেবি থাকার জন্য আমরা দুজন একসাথে এগুলোর কোনোটাই যেতে পারবো না জানতাম। আর এটা ভেবে আমরা অনেক স্যাড ছিলাম। দেন ঠিক করি আমরা দুজনেই একসাথে যাব, বাট একজন বুটে থাকবো আলিশের সাথে আর একজন স্নরকেলিং এর জন্য পানিতে নামবো। বাট আমাদের সকল জল্পনা কল্পনা ভেস্তে যায় যখন আমরা জানতে পারি ওয়েদার খারাপের জন্য ওনারা আগামীকাল স্নরকেলিং বা স্কুবা ডাইভিং এর মতো প্যাকেজগুলো বুকিং নিচ্ছে না। আদার্স যে অ্যাক্টিভিটিগুলো আছে বিচের আশেপাশের, চাইলে ওগুলো করতে পারবো বললো। অন্য কোথাও হয়তো সেম প্যাকেজটা বুকিং দিতে পারতাম রিস্ক নিয়ে, যেহেতু এরকম অনেক লোক আছে যারা এই ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো অ্যারেঞ্জ করে থাকে। বাট আলিশার কথা ভেবে আর সাহস করতে পারিনি। বাট আজকের ওয়েদার দেখে মনে হচ্ছে অন্য জায়গায় রিস্ক নিয়ে বুকিংটা দিয়ে ফেললেই পারতাম। হোয়াট এভার গাইস, আই বিলিভ দ্যাট যা হয় ভালোর জন্যই হয়, সো আই হ্যাভ নো রিগ্রেট ফর দ্যাট। যাই হোক, বিচের আশেপাশে আপনারা অনেক ছোটো ছোটো স্টল পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটির প্যাকেজ পেয়ে যাবেন $30 থেকে $60 বা $70 মধ্যে, যেখানে 5-6টা করে অ্যাক্টিভিটি ইনক্লুড থাকবে। আর স্নরকেলিং, স্কুবা ডাইভিং, স্যান্ড ব্যাংক এমন যেসব অ্যাক্টিভিটিগুলো আইল্যান্ড থেকে দূরে গিয়ে করতে হয়, সেগুলোর জন্য আপনাকে যাওয়ার আগের দিন বুকিং দিয়ে রাখতে হবে, কারণ স্পিডবোট ফুল হওয়ার একটা ব্যাপার থাকে এখানে। আর প্যারাসেলিং, কায়াকিং, জেট স্কির মতো অ্যাক্টিভিটিগুলো যে কোনো সময় গিয়ে আপনি ইনস্ট্যান্ট করতে পারবেন, প্রবলেম নেই। এখানে আপনারা অবশ্যই সবগুলি স্টল ঘুরে দেখবেন কোথায় আপনার পছন্দের প্যাকেজটি সবচেয়ে কম দামে পেয়ে যাচ্ছেন। মাফুসি আইল্যান্ডের বিকিনি বিচের আশেপাশে আপনারা 4টি ওয়াই শেপ দেখতে পাবেন, যার মধ্যে একটির উপর আমরা এখন দাঁড়িয়ে আছি। এখানে কি পরিমাণ বাতাস আপনারা হয়তো শব্দ শুনে বুঝতে পারছেন। এইদিকে একজন সার্ফিং করছিল। উফ, পানির কালারটা কি যে সুন্দর লাগছিল। এত সুন্দর পানির কালার দেখে যে কেউই মুগ্ধ হতে বাধ্য, তাই না বলুন?
আচ্ছা, আপনারা কেউ কি জানেন এখানে বিচের পাশে পানির কালার ফিরোজা রঙের আর তার সামনের দিকের পানির কালার আবার নীল রঙের হওয়ার পেছনের রহস্য কি? আসলে মালদ্বীপের পানি অনেক স্বচ্ছ এবং পরিষ্কার। মূলত এখানকার সাদা বালি ও পানির নিচে থাকা প্রবাল বিচের চারপাশের পানির রং ভিন্ন হওয়ার পিছনে বিশেষ ভূমিকা পালন করে থাকে। মালদ্বীপে সমুদ্রের নিচের বালি এবং প্রবাল হচ্ছে সাদা রঙের, যা সূর্যের আলোকে প্রতিফলিত করে। এই প্রতিফলিত আলো পানির সঙ্গে মিশে পানিকে উজ্জ্বল ফিরোজা রঙে পরিণত করে। অন্যদিকে বিচ থেকে দূরে যেখানে প্রবাল পাথর নেই, সেখানে পানির কালার নীল রঙের হয়ে থাকে, কারণ সেখানে সূর্যের আলো 7টি রঙের মধ্যে নীল রং সবচেয়ে বেশি প্রতিফলিত হয়, আর অন্য রঙগুলো পানি শোষণ করে ফেলে। অবশেষে অনেক প্রচেষ্টার পর আলিশাকে কুল থেকে নিচে নামানো সম্ভব হলো। আর ওই যে দেখেন দেখেন ওইদিকে কি সুন্দর একটা মাছ একদম কিনারে চলে আসছে। আমি তো মাছ দেখেই খুশি। কি সুন্দর ব্যাপারটা, তাই না? মালদ্বীপে বিচের পাশে এরকম মাছ দেখা যায় শুনেছি, বাট আমরাও তার সাক্ষী হব ভাবিনি। এখানে নাকি ছোট ছোট শার্ক ফিশও আসতে দেখা যায় রাতের বেলা। একবার ভেবে দেখেন কতটা সেফ ফিল করলে এই সামুদ্রিক মাছগুলো একদম কিনারায় চলে আসে। আর এইদিকে মামা লিটল খিরি পাই মিউজিকের সাউন্ড শুনেই ডান্স শুরু করে দিয়েছে। এখানে আলিশা বিচের মধ্যে একটি ছোট নারিকেল গাছ পেয়ে গাছের পাতাগুলো বারবার ধরছিল। যাই হোক, ওকে বিজি দেখে আমরা এদিকটায় আমাদের কিছু ফটো ক্লিক করে নিয়ে বের হয়ে যাই, কারণ বাকি সাইডগুলো এখনো ঘুরে দেখা বাকি। তো আমরা এখন হোটেলে ফিরে যাচ্ছি। এটা হচ্ছে হোটেল এরিনার ওপেন রেস্টুরেন্ট। একবার ভাবেন তো, এমন একটা ওপেন রেস্টুরেন্টে প্রিয়জনের সাথে বসে বিচ ভিউ এনজয় করতে করতে খেতে কার না মন চাইবে বলেন? এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল যেন কোনো মুভি সেটে চলে আসছি। তো আমরা হোটেলে এসে আমাদের আউটফিট চেঞ্জ করে আবার বের হয়ে গেলাম। এইদিকে বের হয়ে দেখি ছোট ছোট দুইটা বেবি বিচের মধ্যে বালি নিয়ে খেলছে, দেখে অনেক ভালো লাগছিল। সো আমি এখন আছি বিকিনি বিচের উপর দাঁড়িয়ে। এই বিচটা আমাদের ব্যালকনি থেকে একদম ক্লিয়ার দেখা যায়। এই বিচকে বিকিনি বিচ বলা হয়ে থাকে কেন জানেন? আপনারা হয়তো অনেকেই জানেন মালদ্বীপ একটি ইসলামিক কান্ট্রি। এখানে প্রতি বছর বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্ট ঘুরতে আসে, যাদের মধ্যে অধিকাংশ ট্যুরিস্ট স্পেশালি হোয়াইট পিপল দিনের বেশিটা সময় বিকিনি পরে বিচে সানবাথ নিতে এবং ঘোরাঘুরি করতে দেখা যায়। তো এতে করে যেন ওখানকার লোকাল মানুষদের কোনো প্রবলেম না হয়, সেজন্য ট্যুরিস্টদের জন্য আলাদা একটা বিচ দিয়ে দিয়েছে, যেখানে ওরা ওদের মতো বিকিনি পরে গোসল করতে পারবে, শুয়ে থাকতে এবং শুধুমাত্র ওই বিচেই বিকিনি পরে হাঁটাচলা করতে পারবে। বাট হোটেলে ঢোকার সময় বা ওই বিচের বাইরে কোথাও যাওয়ার সময় অবশ্যই ওদের গায়ে কাপড় বা টাওয়াল থাকতে হবে। এটা ওখানকার হোটেলগুলোর একটা রুলসের মধ্যে পড়ে, যেটা আগের ভিডিওতেও বলেছি। আপনারা কেউ যদি আগের ভিডিওটা এখনও না দেখে থাকেন, এই ভিডিও শেষে অবশ্যই দেখে নেবেন। ভিডিও লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই ছিল বিকিনি বিচের কাহিনী। তো এখন কথা হচ্ছে, বিকিনি বিচে কি বিকিনি পরা ম্যান্ডেটরি? না ভাই, ওরকম কিছু না। আপনি যে কোনোভাবেই যেতে পারবেন ট্যুরিস্ট হয়ে থাকলে। ট্যুরিস্ট হয়ে থাকলে কথাটা এই জন্য বললাম, কারণ এই বিচটি কেবল ট্যুরিস্টদের জন্যই রাখা, যেখানে কোনো লোকাল মানুষ এসে গোসল করতে পারবে না। যেমনটা লোকাল বিচে আবার ট্যুরিস্ট অ্যালাউড না। সাদা বালির উপর সবুজ গাছপালা আর উপরে নীল আকাশ, দেখতে অসাধারণ লাগছিল। আর চারপাশটা ছিল একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে গাছের নিচে একটা হ্যামক ঝুলানো ছিল, যেখানে আলিশাকে বসিয়ে কিছুক্ষণ দুল খাইয়ে আমরা চলে আসি বিচের কাছে কিছু পিক তোলার জন্য। ঝটপট কিছু পিক তোলা আমরা আবার চলে আসি আলিশার কাছে, কারণ আমরা এখন আরেকটু সামনের দিকে যাব। এখানে একজন ট্যুরিস্ট আলিশাকে দোল খাওয়াচ্ছিল। আলিশাও ভালোই এনজয় করছিল। পাশে দাঁড়ানো লোকটি ছিল একজন বাঙালি, যিনি পাশে একটি রেস্টুরেন্টে কাজ করেন। আমাদেরকে ওনাদের রেস্টুরেন্টে কার্ড দেখিয়ে জিজ্ঞাসা করছিলেন আমরা ওনাদের এখানে খাবো কিনা। যেহেতু আমরা আগে থেকেই ডিসাইড করে নিয়ে আমরা আমাদের হোটেলেই খাবো, সো ওনাকে না করে দিই। শুধু আমাদেরকেই নয়, বিচে আরো অনেকের কাছে গিয়েই কথা বলতে দেখলাম ওনাকে, যেটা দেখে আমার অবশ্য পরে একটু খারাপ লাগছিল। এইদিকে সুন্দর একটা বোট রাখা ছিল বিচের উপর, যেটা দেখেই একটু বসে পড়ি। হাঁটতে হাঁটতে চলে আসলাম আরেকটা ওয়াইয়ের উপর। ওই যে পিছনে দেখা যাচ্ছে আগের ওয়াই বিচটা। এদিকে অনেকেই জেট স্কি, কায়াকিং এর মতো ওয়াটার অ্যাক্টিভিটিস গুলো করছিল।
আর ওই যে দূরে একটা ভাসমান বুট দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু সবসময় ওখানেই থাকে। এখন প্রশ্ন হচ্ছে কেন, তাই তো? আসলে ওটা হচ্ছে একটা ফ্লোরিং বার। যেহেতু মালদ্বীপ একটি শতভাগ মুসলিম নাগরিক দেশ আর ইসলামে মদের মতো পানীয়কে হারাম বলা হয়েছে, সো ওরা ট্যুরিস্টদের জন্য এমন ফ্লোরিং বার বানিয়ে দিয়েছে। যদি কোনো ট্যুরিস্ট ড্রিঙ্কস করতে চায় তাহলে কেবলমাত্র ওখানে গিয়েই ওদের করে আসতে হবে। হাঁটতে গিয়ে হঠাৎ পায়ে কিছু একটা লাগে, নিচের দিকে তাকিয়ে দেখি সাদা সাদা অনেক প্রবাল পাথর। আর আলিশাকে দেখেন, এতক্ষণ ওকে নামাতে পারছিলাম না কোনোভাবে, আর এখন সে কোলে উঠতে যাচ্ছে না। সে হাঁটতে যাচ্ছে, তাও আবার ওই জায়গাটায় যেখানে প্রবাল পাথরগুলো রাখা ছিল, যেগুলোর জন্য ঠিকমতো সে হাঁটতেও পারছিল না। পড়ে যেতে পারে ভেবে আমি ওকে নিয়ে আসি মাটিতে হাঁটাতে, আর সে আবার চলে যাচ্ছে প্রবালের উপর হাঁটতে। কি যে একটা অবস্থা ছিল তখন। দেন অনেকক্ষণ আমরা এই স্টোনগুলোর উপর বসে সাগরের ঢেউগুলো দেখছিলাম। ঢেউয়ের শব্দ, সাগরের গা ভেসে আসা ঠান্ডা বাতাস আর এমন প্রাকৃতিক দৃশ্য সব মিলিয়ে এক ধরনের শারীরিক ও মানসিক প্রশান্তি দিচ্ছিল। অনেকটা সময় কাটিয়ে দেন আমরা এখন হোটেলে যাচ্ছি। আর এইদিকে ফাহিম জিজ্ঞাসা করছিল আমরা পুলে কখন যাব। তো এটাই প্ল্যান, এখন গিয়ে ড্রেস চেঞ্জ করে রোদ থাকতে থাকতে আরও কিছু জায়গায় পিক তুলে নিব, কারণ পরে আর সময় নাও পেতে পারি এই আইল্যান্ডটা ঘুরে দেখার জন্য। তো হোটেলে গিয়ে চেঞ্জ করে আমরা আবার চলে আসছি বিচে। এদিকে ফাহিমের কিছু পিক তুলে দিচ্ছিলাম। আর এইদিকে চোখে পুরো অদ্ভুত সুন্দর কিছু কাঁকড়া, যেগুলো আগেও ফাহিম আমাকে দেখিয়েছিল এবং আমি ডিম ভেবে ভুল করেছিলাম। দেখুন কি সুন্দর লাগছে ওদের। আসলে মালদ্বীপের সবকিছুই অনেক সুন্দর লাগে আমার। এই ছোট্ট কাঁকড়া থেকে শুরু করে ওখানকার গাছপালা, সাদা বীজ, বীজের পানির কালার, মাছ আর ওখানকার লোকাল মানুষগুলো অনেক ভালো মনে হয়েছিল ওদের। ইভেন ওরা অনেক হেল্পফুলও ছিল। আমরা এখন আছি ওই বিচে যেখান থেকে মাহফুসি আইল্যান্ডের সকল ওয়াটার অ্যাক্টিভিটিগুলো করানো হয়ে থাকে, এবং অ্যাক্টিভিটি রিলেটেড সকল জিনিসপত্র যেমন সার্ফিং বোর্ড, স্কুবা ডাইভিংয়ের জন্য যা যা লাগে সব কিছু আপনারা ওদের কাছে পেয়ে যাবেন। এখানে বিচের পাশে কায়াকিং এর বুটগুলো রাখা ছিল, ইচ্ছে ছিল করার, কিন্তু আমরা দুজন গেলে আলিশাকে কে দেখবে বলেন। এইদিকে আরেকটা হ্যামক পেয়ে যাই আলিশাকে রাখার জন্য। ভালোই হলো, ওকে রেখে আবার সামনের দিকটা চলে আসি কিছু পিক তোলার জন্য। আপনারা ছবিগুলো দেখতে চাইলে আমার নেভিস নোটবুক নামে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে ফলো দিয়ে রাখতে পারেন। আইডি লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। হাঁটতে হাঁটতে চলে এসেছি মাহফুসি লিখাটির সামনে, যেটার সাথে ওই দিন বোট থেকে নেমে আর পিক তুলতে পারিনি, সো আজকে তুলে নিলাম। আর এইদিকে আলিশা এমনভাবে দৌড়াচ্ছিল, ভয় পাচ্ছিলাম ও নিয়ে আবার পানিতে পড়ে যায়।
আর এই জায়গাটা চিনতে পেরেছেন আপনারা? এখানেই কিন্তু আমাদেরকে নামিয়ে দিয়েছিল বোট থেকে। আর এই ভিউটার কথা কি বলবো, মনে হচ্ছিল কোনো সিনেমেট্রিক ভিউ। মাউফিসি আইল্যান্ডের এই ভিউটা আমার অনেক ভালো লাগলেও বেশি সময় থাকতে পারিনি এখানে, কারণ দুজনেই ততক্ষণে অনেক টায়ার্ড হয়ে গিয়েছি, যার জন্য ওখান থেকে রুমে এসে ড্রেস চেঞ্জ করে আমরা চলে আসি ডিরেক্ট সুইমিং পুলে। নিচে কত রোদ ছিল এতক্ষণ, আর উপরে আসতেই আকাশটা কেমন অন্ধকার লাগছে দেখেন। এখানে বিচের পানির কালার কিন্তু সূর্যের আলোর সাথে কানেক্টেড। যত রোদ থাকবে পানির কালার তত বেশি সুন্দর লাগবে। আর রোদ না থাকলে মালদ্বীপের পানি ও সেন্টের পানির মধ্যে আহামরি পার্থক্য খুঁজে পাবেন না। এই জন্য মালদ্বীপে ট্রাভেলে ওয়েদার অনেক বেশি ম্যাটার করে। ওয়েদার খারাপ থাকলে আপনার পুরো ট্যুরটাই মাটি হয়ে যেতে পারে। আলহামদুলিল্লাহ, এই দিক থেকে আমরা অনেক লাকি ছিলাম বলতে হয়। রুমে এসে ব্যালকনিতে বসে সূর্যাস্ত এনজয় করছিলাম। ব্যস্ত বিচে নেমে এসেছে স্তব্ধতা। রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে লবিতে চলে আসি। এসেছিলাম আগামীকাল প্রাইভেট আইল্যান্ডে যাওয়ার জন্য একটা ডে ট্যুর প্যাকেজ বুকিং দিতে, বাট আমরা যেই প্রাইভেট আইল্যান্ডে যেতে যাচ্ছি ওই আইল্যান্ডে যাওয়ার জন্য আমাদের হোটেলে কোনো প্যাকেজ নাই। ফাইম বলে টেনশন করো না, আগে ডিনার করে নাও, দেন আমি গিয়ে অন্যান্য হোটেলস আর স্পোর্টসের সবগুলাই গিয়ে দেখে আসবো ওই প্যাকেজটা পাই কিনা। সো অ্যাজ ইউজুয়াল আমরা চলে আসলাম ডিনার করতে কানি হোটেলসের বাফেট রেস্টুরেন্টে। ডিনারের জন্য পার পারসন আমাদেরকে $20 করে দিতে হয়েছে, যেটা আগের ভিডিওতেও বলেছি। তো ডিনারে কি কি রয়েছে আজকে দেখা যাক। As usual আমাদের ফেভারিট সেই ফিশ বল। আজকে ফিশ বল, আচ্ছা ওদিন একটা বিগ বল ছিল। আর দুটা ট্রাই করতেই পারি। তোমাকে যারা মানে ব্লগ দেখছে তারা তো তোমার খাদক বলবে। রোস্টেড পাতি তো। ও আচ্ছা, এটা দেখবা? ওকে, ডেফিনেটলি সবগুলোই। Okay. Vegetable curry. These are corny. আর এইদিকে আমার ফেভারিট পেস্ট্রিগুলো রাখা। ওদের ভ্যানিলা পেস্ট্রিটা জাস্ট বেস্ট। দেখেন আমার দিকে কিভাবে তাকিয়ে আছে পেস্ট্রিগুলো। It's not a game, it's a rich thing. প্লেট নিয়ে আমরা চলে যাচ্ছি বাইরে খেতে আজকে। ভাবলাম গতকাল তো ভিতরে খেয়েছি, আজকে একবেলা বাইরে খেয়ে দেখি কেমন লাগে। রাতের বেলায়ও বীজটা কতটা আলোকিত, তাই না? বুঝতে পারছো? বেটার। এখন বলো এখানে খাবা না ভিতরে খাবা? এখানে খেলাম। আর এইদিকে বিফটা মজা হয়েছে, এটা শোনার পর আমার খাদক জামাইয়ের প্লেটের দিকে একবার তাকান প্লিজ। অবশ্য কি বলবো, আমরা দুজনেই বিফ লাভার। খাওয়া শেষ, মা মেয়ে বসে বসে পেস্ট্রি খাচ্ছি। পিছনে ক্যান্ডেল লাইট ডিনার করছে কেউ। আপনি চাইলে আপনার প্রিয় মানুষের সাথেও রাতের বেলা বিচের উপর ক্যান্ডেল লাইট ডিনার করতে পারেন। হোটেলের রিসেপশনে বললেই ওনারা ক্যান্ডেল লাইট ডিনারের প্যাকেজগুলো দেখিয়ে দিবে। আমার যতটুকু মনে পড়ে কানিতে ক্যান্ডেল লাইট ডিনারের 2টা অপশন ছিল। পাশেই এরিনা হোটেলের সামনে একটি গানের প্রোগ্রাম চলছে, যেখানে একটু পর আপনাদেরকে নিয়ে যাব। ওখানে একটু শব্দ শুনেই আলিশা এখানে ডান্স করা শুরু করে দিয়েছে। ও বারবার টেবিলে উঠতে যাচ্ছিল দেখে ওকে টেবিলের উপরেই উঠিয়ে দিই। খাওয়া শেষ করে দেন একটা শপ পাশেই ছিল, ঘুরে ঘুরে দেখছিলাম কি কি পাওয়া যায় মালদ্বীপের শপগুলোতে। আপনাদেরকেও দেখাবো, বাট আজকে নয়, অন্য আরেকটি ভিডিওতে।
না হয় আজকের ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। Let's go the beat. তো এতক্ষণ আপনারা শুনছিলেন মালদ্বীপের ঐতিহ্যবাহী বধূবেরু সঙ্গীত। বধূবেরু এখানে একটি প্রাণবন্ত সঙ্গীত এবং নৃত্য ফর্ম, যেখানে ওরা ওদের সংস্কৃতির প্রাণবন্ত চেতনাকে প্রতিফলিত করে ড্রামের বাজনা, সুরেলা গান এবং উদ্যমী নাচের মাধ্যমে। যে কেউ চাইলে মালদ্বীপের ঐতিহ্যবাহী বধূবেরু পারফরমেন্সে অংশগ্রহণ করতে পারে। ওখানকার হোটেলগুলো মাঝে মাঝে এমন কনসার্টের আয়োজন করে থাকে ট্যুরিস্টদের এনজয়মেন্টের জন্য। আমরা 4 দিনে এই একটা কনসার্টই ওখানে হতে দেখি, যেটা আয়োজন করা হয়েছে হোটেল এরিনা থেকে। Aku ama hemiro na vehi takubarunate.
दौलत मान के आले मेरी जान आए रे मैं तेरे कुर्बान अजरा मोहब्बत वाला अखियों में ऐसा डाला कजरे ने दे दी मेरी जान आए रे मैं तेरे कुर्बान होता हंसे गोरी आंखों में प्यार लेके हंसे गोरी आंखों में प्यार लेके दिल्ली शहर का सारा मीना बाजार लेके কনসার্টে অনেকক্ষণ থাকার পর চলে আসি বিচের দিকে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে থাকছে মালদ্বীপের প্রাইভেট আইল্যান্ড নিয়ে ব্লগ, যেটা দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও গাইজ, বাই বাই।